Dear viewers, all of you are welcome to my YouTube channel We Like Anatomy. And let me introduce myself. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman, Head of the Department of Anatomy at the Nakich Medical College, Khulna. আমি আমার আগের ভিডিও লেকচার ক্লাসে বেসাল নিউক্লিয়াসের ক্রস মরফোলজি, কম্পোনেন্টস, পার্টস এগুলো নিয়ে আলাপ করেছিলাম। আজকের ক্লাসে আমি বেসাল নিউক্লিয়াসের কানেকশনস, ফাংশনস অ্যান্ড লিশন নিয়ে আলাপ করব। প্রথমেই আমি গত ভিডিও ক্লাসে এই স্লাইডটা দেখিয়েছিলাম, আমি আবারও একটু রিপিট করে যাচ্ছি। কোন একটা মোটর অ্যাক্টিভিটি হতে গেলে প্রথমে সেই মোটর অ্যাক্টিভিটি সম্পর্কে থট জেনারেশন হয়। এই থট জেনারেশনটুকু হয় যে কাজটা আমি করব তার একটা ইচ্ছা, চিন্তা জেনারেশন হয় প্রিফ্রন্টাল এরিয়াতে। দেন প্রিফ্রন্টাল এরিয়া সেই ইচ্ছাটুকুকে প্ল্যানিং এর জন্য সেন্ড করে দেয় সেকেন্ডারি মোটর এরিয়াকে অর প্রি মোটর এরিয়াকে। প্যারালালি সাপ্লিমেন্টারি মোটর এরিয়াকেও দেয়। প্রি মোটর এন্ড সাপ্লিমেন্টারি মোটর এরিয়া দেন এই ইম্পালসটুকু সেন্ড করে দিবে, সে প্ল্যান করে। প্রি মোটর এরিয়া একটা প্ল্যানিং তৈরি করে, মুভমেন্টের সিকোয়েন্স গুলো ঠিক করে দেয়, প্ল্যান করে। দেন সে ইম্পালস সেন্ড করে বেসাল নিউক্লিয়াসের কাছে। বেসাল নিউক্লিয়াস ইম্পালসটা রিসিভ করে দেন সে মাসল টোন ঠিক করার চেষ্টা করে। এই মাসল টোন ঠিক করতে গেলে তার হেল্প লাগে সাবথ্যালামাসের। সাবথ্যালামাস এবং কিছু আদার এক্সট্রা পিরামিডাল কম্পোনেন্ট আছে, তাদের হেল্প নিয়ে বেসাল নিউক্লিয়াস মাসল টোনটা ঠিক করে দেয় এবং সাবথ্যালামাস আলটিমেটলি মাসলের উপরে কাজ করে মাসল টোন মেইনটেইন করে রাখে। নাও বেসাল নিউক্লিয়াস ফিডব্যাক দিবে আবার সেকেন্ডারি মোটর এরিয়াকে যে তার কাজ কমপ্লিট। কিভাবে দিবে? থ্রু দা থ্যালামাস। থ্যালামাসের মধ্য দিয়ে সে ফিডব্যাক দিবে। থ্যালামাস দেন সেন্ড করবে সেকেন্ডারি মোটর এরিয়াকে ফিডব্যাক দিবে এবং থ্যালামাসের এই ক্ষেত্রে ভেন্ট্রাল ইন্টেরিয়র এন্ড ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস, দিস আর মোটর ফাংশন রিলেটেড নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মাধ্যমে সে ফিডব্যাক দিবে সেকেন্ডারি মোটর এরিয়াকে that everything is done by the basal nucleus. Now secondary motor area send signal to the primary motor area for execution of the plan. Plan execute করার জন্য প্রাইমারি মোটর এরিয়াকে সেন্ড করবে। প্রাইমারি মোটর এরিয়া কিন্তু এখন সরাসরি কাজে চলে যাবে না, সে আবার একটা ডবল চেক করে নিবে, ক্রস চেকিং করে নিবে। কিভাবে? সে ইম্পালসটা সেন্ড করবে সেরিবেলামকে। সেরিবেলামের মাল্টিপল পার্ট আছে, আর্কি সেরিবেলাম, পেলিও সেরিবেলাম, নিও সেরিবেলাম। পেলিও সেরিবেলাম আবারও সে কি করবে? মাসল টোন মেইনটেইন করবে ওই সাবথ্যালামাসের সাথে মিলে, আবারও মাসল টোন ঠিক করবে, মাসল টোন সাব পেলিও থ্যালামাস। আর নিও থ্যালামাস যে কাজটা করবে সেটা হচ্ছে এরর কন্ট্রোল করবে, এরর কারেকশন করবে। সেরিব্রাম চায় যে মুভমেন্ট করতে, তার সাথে সে পেরিফেরি থেকে আসা প্রোপ্রিওসেপটিভ ইম্পালস, মাসল জয়েন্ট থেকে যে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস আসে সেই দুটোকে কম্পেয়ার করে সেরিবেলাম দেখবে ইন্টেন্ডেড প্ল্যান ঠিক আছে কিনা। যদি ঠিক হয় দেন সে থ্যালামাসের মাধ্যমে আবার ফিডব্যাক দিবে, সে থ্যালামাসের মধ্যে ইম্পালস দিবে। থ্যালামাস তখন সেটা আবারও প্রাইমারি মোটর এরিয়াকে ফিডব্যাক দিবে যে এভরিথিং ইজ ওকে, নাও ইউ ক্যান এক্সিকিউট ইউর প্ল্যান। নাও প্রাইমারি মোটর এরিয়া সে আপার মোটর নিউরনের মাধ্যমে স্পাইনাল কর্ড আর ব্রেইন স্টেমে লোয়ার মোটর নিউরনকে স্টিমুলেট করবে। লোয়ার মোটর নিউরন দেন মাসলের উপরে কাজ করবে সেই মুভমেন্ট করানোর জন্য, আর মাসল তখন তার ইফেক্ট তৈরি করবে। দিস ইজ দ্য মোটর সার্কিট। এই সার্কিটে আমরা যে স্ট্রাকচার ইনভলভ হতে দেখলাম, এক হচ্ছে সেরিব্রাল কর্টেক্স ইনভলভ হতে দেখলাম। সেরিব্রাল কর্টেক্সের প্রাইমারি মোটর এরিয়া, সেকেন্ডারি মোটর এরিয়া, প্রিফ্রন্টাল এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, অনেক এরিয়া সেরিব্রাল কর্টেক্স থেকে আসলো। এর বাইরে এখানে কাজ করেছে বেসাল নিউক্লিয়াস, ইম্পর্টেন্ট ভূমিকা রাখলো। দেন সেরিবেলাম ইম্পর্টেন্ট ভূমিকা রাখলো।
তা এর বাইরে থ্যালামাস আছে, সাবথ্যালামাস আছে, এরাও হেল্প করেছে ওভারঅল মোটর অ্যাক্টিভিটিতে। তাইলে বেজাল নিউক্লিয়াস আমরা যে পড়ছি, বেজাল নিউক্লিয়াস তারও ইম্পর্টেন্ট রোল আছে ওভারঅল ফুল মোটর অ্যাক্টিভিটির মধ্যে। আমরা গতদিন এই সার্কিটটাকে আরেকটা ইজিয়ার ফর্মে সার্কিট দেখিয়েছিলাম। সেই ইজি ফর্মের সার্কিটটাকে আমি একটু ইলাবোরেট করব আজকে। প্রথম সেরিব্রাম, সে একটা মুভমেন্ট করতে চায়, সেরিব্রামের হতে পারে প্রাইমারি মোটর, সেকেন্ডারি মোটর, যেই হোক, প্রথমে এরা ইম্পালস সেন্ড করবে হচ্ছে স্পেশালি সেকেন্ডারি মোটর এরিয়া। এট ফার্স্ট সে ইম্পালস সেন্ড করবে কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনের কাছে। আমরা জানি কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন হচ্ছে নিওস্ট্রাটাম বলা হয়, এই দুটোকে বলে নিওস্ট্রাটাম। সো প্রথমে ইম্পালস দিবে নিওস্ট্রাটামকে, নিওস্ট্রাটাম দেন ইম্পালস সেন্ড করবে গ্লোবাস পেলিডাসকে, গ্লোবাস পেলিডাস। কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনকে বলা হয় ইনপুট নিউক্লিয়াস। সেই বাইট থেকে যত ইনফরমেশন পায় সব সেই রিসিভ করে। বেজাল নিউক্লিয়াস যে জায়গা থেকে ইনফরমেশন আসবে তার কাছে, সব আসে কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনের কাছে। সো দিস ইজ কল্ড ইনপুট নিউক্লিয়াস। কিন্তু বেজাল নিউক্লিয়াস থেকে কোনো ইনফরমেশন বাইরে যদি যাওয়া লাগে, সেটা যাবে গ্লোবাস পেলিডাস দিয়ে। এই জন্য গ্লোবাস পেলিডাসকে বলা হয় আউটপুট নিউক্লিয়াস। গ্লোবাস পেলিডাস থেকে ইনফরমেশনটা কই যায়? যায় থ্যালামাসে। আমরা জানি বেজাল নিউক্লিয়াস থেকে থ্যালামাসে গিয়েছিল। নাও থ্যালামাস আবার সেই সেকেন্ডারি মোটর এরিয়াকে স্টিমুলেট করবে, দেন সেকেন্ডারি প্রাইমারি মোটর এরিয়াকে জানাবে। প্রাইমারি মোটর এরিয়া এবার কি করবে? সে আপার মোটর নিউরনের মাধ্যমে লোয়ার মোটরকে স্টিমুলেট করে। লোয়ার মোটর নিউরন দেন ইফেক্টরের উপরে কাজ করে, আলটিমেটলি ইফেক্ট জেনারেশন হবে। এই সার্কিটটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন এরা হচ্ছে ইনপুট নিউক্লিয়াস, আর গ্লোবাস পেলিডাস হচ্ছে আউটপুট নিউক্লিয়াস। এটা একটু খেয়াল রাখার জন্য এখানে এতটুকু বলা। আমরা আজকে বেজাল নিউক্লিয়াসের কানেকশন জানতে চাই, স্পেশালি কর্পাস স্ট্রাটামের কানেকশন। কর্পাস স্ট্রাটাম কাকে বলে? আমরা জানি কর্ডেট নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াসকে কর্পাস স্ট্রাটাম বলে। তার মাঝে কর্ডেট নিউক্লিয়াস আর পুটামেনকে বলে হচ্ছে নিওস্ট্রাটাম, আর গ্লোবাস পেলিডাস হচ্ছে পেলিওস্ট্রাটাম। সো প্রথমে আমরা জানবো হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন এদিকে। সো first of all, chordate nucleus and putamen, they are the principal input nucleus of the basal nucleus. Basal nucleus এর principal input nucleus হচ্ছে chordate nucleus and putamen. এরা মাল্টিপল জায়গা থেকে ইনপুট পায়, যেমন সেরিব্রাল কর্টেক্স থেকে, দেন থ্যালামাস থেকে, দেন ব্রেইন স্টেম থেকেও ইনপুট পায়। আর এদের আউটপুটটা যাবে হচ্ছে, আমরা একটু আগে সার্কিটে দেখেছিলাম, কর্ডেট নিউক্লিয়াস পুটামেনের থেকে আউটপুট যায় গ্লোবাস পেলিডাসের কাছে। হ্যাঁ, গ্লোবাস পেলিডাসের কাছে যাবে, আর যায় সাবস্টেন্সিয়া নিগ্রার কাছে। না, আমরা দেখব কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনের কানেকশন গুলো। This is the connections of the chordate nucleus and putamen. Here is the chordate nucleus and putamen. কি কি পায়? এক হচ্ছে সেরিব্রাল কর্টেক্স থেকে একটা ইনপুট পায় ভায়া কর্টিকোস্ট্রাট ফাইবার। দিস ওয়ান ইজ দ্য কর্টিকোস্ট্রাট ফাইবার। থ্যালামাস থেকে আসে থ্যালামোস্ট্রাট ফাইবার। সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে আসে নিগ্রোস্ট্রাট ফাইবার। এন্ড ব্রেইন স্টেম থেকে আসে হচ্ছে ব্রেইন স্টেম স্ট্রাটাল ফাইবার। তাহলে কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন হচ্ছে চারটা ইনপুট রিসিভ করে। একটা সেরিব্রাল কর্টেক্স থেকে কর্টিকোস্ট্রাট, দেন থ্যালামাস থেকে থ্যালামোস্ট্রাট, সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে নিগ্রোস্ট্রাট, এন্ড ব্রেইন স্টেম থেকে ব্রেইন স্টেম স্ট্রাটাল ফাইবার। দেন কর্ডেট নিউক্লিয়াসের ইনফরমেশন চলে যাবে, আউটপুট হবে দুই জায়গায়। একটা যাবে গ্লোবাস পেলিডাসের কাছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় স্ট্রাটোপেলিডাল ফাইবার, স্ট্রাটোপেলিডাল ফাইবার। আরেকটা ইনপুট যাবে, আউটপুট যাবে হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রার কাছে, তার নাম হচ্ছে স্ট্রাটোনিগ্রাল ফাইবার। সো এখানে দুটো আউটপুট বের হয় কর্ডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন থেকে। নাও আমরা জানবো গ্লোবাস পেলিডাসের কানেকশন কি। গ্লোবাস পেলিডাস হচ্ছে প্রিন্সিপাল আউটপুট নিউক্লিয়াস অফ দি বেজাল নিউক্লিয়াস।
বেসাল নিউক্লিয়াসের প্রিন্সিপাল আউটপুট পার্ট হচ্ছে গ্লোবাস পেলিডাস, যাকে বলা হয় পেলিডাম। তার কোন কোন জায়গাতে আউটপুট যায় আমরা দেখতে চাই। এক নম্বরে গ্লোবাস পেলিডাস যে দুই জায়গা থেকে ইনপুট পায়, এক নম্বর হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম থেকে, দ্যাট ইজ নিওস্ট্রায়াটাম থেকে, এটাকে বলা হয় স্ট্রায়াটোপেলিডাল ফাইবার। এই ফাইবারটা একটু আগে আমরা বলেছিলাম, কর্ডেট নিউক্লিয়াস পোটামেনের জন্য এই ফাইবারটা হচ্ছে আউটপুট ফাইবার, গ্লোবাস পেলিডাসের জন্য সেটা হচ্ছে ইনপুট ফাইবার। সো স্ট্রায়াটোপেলিডাল ফাইবার একটা। দুই নম্বর সাবথ্যালামাস থেকে আসে, তার নাম সাবথ্যালামোপেলিডাল ফাইবার, সাবথ্যালামোপেলিডাল ফাইবার। নাও কি কি ইফারেন্ট বের হয় গ্লোবাস পেলিডাস থেকে? গ্লোবাস পেলিডাস থেকে যে যে ইফারেন্ট বের হয় সবগুলোকে একত্রে বলে পেলিডোফিউগাল ফাইবার। ফিউগাল মানে বাইরের দিকে, সো পেলিডোফিউগাল ফাইবার বলা হয়। কি কি ফাইবার? মেইন পাঁচটা জায়গাতে ফাইবার গুলো যাবে। এক নাম্বার যাবে হচ্ছে থ্যালামাসে, নাম পেলিডো থ্যালামিক ফাইবার, সিম্পল নেম, পেলিডো থ্যালামাসে যায় থ্যালামিক ফাইবার। দেন পাবো হচ্ছে সাবথ্যালামাসে যাবে পেলিডো সাবথ্যালামিক ফাইবার। দেন ইপিথ্যালামাসে যাবে, আমরা জানি ইপিথ্যালামাসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেবেনিউলার নিউক্লিয়াস, ওই হেবেনিউলার নিউক্লিয়াসের কাছে যায়, সেটার নাম হচ্ছে পেলিডো হেবেনিউলার ফাইবার, এটা ইপিথ্যালামাসের কাছে যায়। সো আমরা থ্যালামাস, সাবথ্যালামাস, ইপিথ্যালামাস তিনটার কাছেই ফাইবার যেতে দেখলাম। এর বাইরে আমরা দেখব পেলিডো টেগমেন্টাম, মিড ব্রেনের টেগমেন্টামে যায় পেলিডো টেগমেন্টাল ফাইবার, আর পেলিডো নিগ্রাল ফাইবার, সাবস্টেন্সিয়া নিগ্রার কাছেও যায় পেলিডো নিগ্রাল ফাইবার। এই হচ্ছে টোটাল এফারেন্ট এন্ড ইফারেন্ট কানেকশনস অফ দি গ্লোবাস পেলিডাস। আমি পার্সোনালি অনেক সময় এই প্রশ্নটা করে থাকি রিটেনে, গ্লোবাস পেলিডাসের কানেকশন, কর্পাস স্ট্রায়াটামের কানেকশন কি কি সেটা লেখো। ম্যাক্সিমাম স্টুডেন্টকে সবসময় বলি কর্পাস স্ট্রায়াটাম বললে কর্ডেট নিউক্লিয়াস পোটামেনেরও কানেকশন দিতে হবে, প্লাস হচ্ছে গ্লোবাস পেলিডাসের কানেকশন দিতে হবে, কিন্তু অলওয়েজ স্টুডেন্টরা একটা লেখে, কর্ডেট নিউক্লিয়াস পোটামেনের কানেকশন লেখে। গ্লোবাস পেলিডাস যে কর্পাস নিওস্ট্রায়াটামের একটা পার্ট, কর্পাস স্ট্রায়াটামের পার্ট, তারও কানেকশন লিখতে হবে, সেটা কেউ খেয়ালই রাখতে পারে না। এটা আমার একটা সারা জীবনের আফসোস। সো আমরা গ্লোবাস পেলিডাসের কানেকশন জানলাম, কর্ডেট নিউক্লিয়াস পোটামেনের কানেকশন জানলাম। নাও চলে আসলাম বেসাল নিউক্লিয়াসের ফাংশন কি। ইতিমধ্যে আমরা বুঝলাম যে বেসাল নিউক্লিয়াস কিন্তু একটা এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট, আর এক্সট্রা পিরামিডাল সিস্টেমের হাইয়ার সেন্টার ছিল প্রিমোটর বা সেকেন্ডারি মোটর এরিয়া। সো সেকেন্ডারি মোটর এরিয়া কি কাজ করে? প্ল্যানিং করে, প্রোগ্রামিং করে। তার মানে ইনডাইরেক্টলি সে ওই কাজে হেল্প করলো। তাহলে এক নাম্বার হবে প্ল্যানিং এন্ড প্রোগ্রামিং অফ দি ভলান্টারি মুভমেন্ট, বেসাল নিউক্লিয়াসের একটা কাজ। বেসিক্যালি এটা সেকেন্ডারি মোটর এরিয়ার কাজ, কিন্তু সে হেল্প করলো। দুই নাম্বার হচ্ছে it helps to prepare for the movement, ওই যে আমরা জানি মাসল টোন মেইনটেইন করে দেয় বেসাল নিউক্লিয়াস। সো মাসল টোন মেইনটেইন করার মাধ্যমে মুভমেন্টের জন্য প্রিপেয়ার করে দেয় বডিকে। এর বাইরে সে আমার ট্রাঙ্ক বা লিম্ব গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মেইনটেইন করে দেয় বিফোর ডিসক্রিট মুভমেন্ট অফ হ্যান্ড এন্ড ফিট। হ্যান্ড বা ফিটে কোনো একটা মুভমেন্ট করার আগে আমার ট্রাঙ্ক এবং লিম্ব গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট একটা পজিশনে নিয়ে আসা, সেটা বেসাল নিউক্লিয়াসের কাজ। তো সিম্পল ভাবে বললে সে প্ল্যান করে, প্রোগ্রাম করে, মুভমেন্টের জন্য প্রিপেয়ার করে। আর কি করে? সে মাসল টোন মেইনটেইন করে, আর হচ্ছে ভলান্টারি মোটর অ্যাক্টিভিটিকে স্মুথ করে দেয়। মাসল টোন মেইনটেইন করে, মোটর অ্যাক্টিভিটিটাকে স্মুথ করে দেয়, এটা একটা কাজ। এই জন্য বেসাল নিউক্লিয়াস লিশন হলে আমরা দেখি যে সে মাসল টোন মেইনটেইন হয় না, হাইপোটোনিয়া বা হাইপোটোনিয়া ডেভেলপ করে। তারপরে হচ্ছে অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট কন্ট্রোল করে। যেমন আমি যখন হাঁটবো, আমার হাঁটার সময় হাতগুলো কিন্তু মুভ করে, এগুলো অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট। হাঁটাটা হচ্ছে মেইন মুভমেন্ট, আর হাতের মুভমেন্ট গুলো অ্যাসোসিয়েটেড মুভমেন্ট। এবং আমরা খেয়াল করবো বাম পা সামনে যখন বাড়াবো তখন ডান হাত সামনে যায়,
আবার ডান পা যখন সামনে বাড়াই তখন বাম পা সামনে যায়, বাম হাত সামনে আসে। আমি অনেক ট্রাই করেছি নিজেই এইটা ব্রেক করতে, যে না আমি ডান হাত ডান পা একসাথে সামনে নিব, কিন্তু একবার বড় জোর পারা যায়, কিন্তু যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছি তখনই কিন্তু সেটা আবার আগের প্যাটার্নে ফেরত যাচ্ছে। এগুলো অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, এর উপরে আমরা কন্ট্রোল করতে পারবো না। সো এটা গেল। এরপরে আর কি কাজ হয়? আর হচ্ছে সে ইমোশনাল এক্সপ্রেশনের জন্য কিছু মুভমেন্টে হেল্প করে। কন্ট্রোল গ্রুপ অফ মুভমেন্ট ফর ইমোশনাল এক্সপ্রেশন। যেমন হঠাৎ আমরা একটা দুঃসংবাদ শুনলাম, শোনা মাত্র আমার ফেসের মাসলগুলো এমন এক্সপ্রেশন তৈরি করবে যেটা হচ্ছে স্যাডনেস এর একটা এক্সপ্রেশন, কান্নায় ভেঙে পড়ার যে এক্সপ্রেশন। ওর আমি খুব হাসির একটা খবর শুনলাম, খুব খুশির খবর শুনলাম, ফেসের মাঝে একটা একটা স্মাইল ভাব ফুটে আসলো। এই যে মুভমেন্ট, এগুলো হচ্ছে ইমোশনাল এক্সপ্রেশনের জন্য ফেশিয়াল মাসলের মুভমেন্ট। তাহলে এই কাজগুলো হবে, বেসাল নিউক্লিয়াস এগুলোকে কন্ট্রোল করে। এই জন্য বেসাল নিউক্লিয়াস যদি লিশন হয় তখন দেখা যায় ইমোশনাল এক্সপ্রেশন লস হয়ে যায়, একটা মাস্ট ফেস ডেভেলপ করে। ফেসের মাঝে মনে হয় যেন অ্যানোনিমাস, আমরা অনেক সিনেমাতে দেখি মাস্ক পরা অ্যানোনিমাস বলা হয় তাদেরকে, একটা ফেস দেখায় বা একটা ক্যারেক্টার দেখায় যার মাস্ক পরে আছে, যার হাসলো না কাঁদলো কিছুই বোঝা যায় না। এই রকমই বিষয় যে বেসাল নিউক্লিয়াস লিশন হলে ইমোশনাল এক্সপ্রেশনে মুভমেন্ট গুলো হবে না। সো নাও আমরা বেসাল নিউক্লিয়াসের অ্যাকশন গুলো বুঝলাম বা আলাপ করলাম। বেসাল নিউক্লিয়াসের 5টা কাজ নিয়ে আলাপ করেছি। নাও ডিসঅর্ডার হলে কি হবে? বেসাল নিউক্লিয়াস যদি ড্যামেজ হয় তাহলে 2 টাইপের ডিসঅর্ডার হয়। একটা হচ্ছে মুভমেন্ট বেড়ে যাওয়া, সেটাকে বলে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, আর হচ্ছে মুভমেন্ট কমে যাওয়া, হাইপোকাইনেটিক ডিসঅর্ডার, যেখানে মুভমেন্ট স্লো হয়ে যাবে। আর হাইপার কাইনেটিকে এক্সেস এবং অ্যাবনর্মাল মুভমেন্ট হবে, যেমন কোরিয়া, অ্যাথেটোসিস, বেলিজম, এই জাতীয় কিছু প্রবলেম মাঝে মাঝে মানুষদের মাঝে দেখা যায়, এগুলো বেসাল নিউক্লিয়াস লিশনের কারণে হয়। পার্কিনসন্স ডিজিজ নামে একটা ডিজিজের নাম আমরা জানি। এই ডিজিজে একসাথে হাইপার কাইনেটিক ডিসঅর্ডারও হয়, হাইপোকাইনেটিক ডিসঅর্ডারও হয়। এটা 2 টাইপেরই প্রবলেম হয় এই পার্কিনসন্স ডিজিজে। তো আমরা একটু দেখে যাচ্ছি পার্কিনসন্স ডিজিজ জিনিসটা কি। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ যার কজ জানা যায় নাই, আননোন কজ, এবং এটা শুরু হয় 45 থেকে 55 ইয়ার অফ এজ। এই এজে পার্কিনসন্স ডিজিজ দেখা যায়। এবং এখানে কি হয়? নিউরোনাল ডিজেনারেশন হয় সাবস্টেন্সিয়া নিগ্রাতে। আমরা জানি সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে কিছু ফাইবার আসে, এসে কডেট নিউক্লিয়াস পোটামেনকে স্টিমুলেট করে, মানে সাপ্লাই দেয়। কডেট নিউক্লিয়াস এবং পোটামেন পর্যন্ত ফাইবার আসে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে। এই ফাইবারগুলোর নাম হচ্ছে নিগ্রো স্ট্রাটাল ফাইবার, এবং এই ফাইবারের নার্ভ এন্ডিং থেকে ডোপামিন রিলিজ হয়, যে ডোপামিনটা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তার মানে কি? তার মানে সাবস্টেন্সিয়া নিগ্রা অলওয়েজ ইনহিবিট করে কডেট নিউক্লিয়াস এবং পোটামেনকে। এখন যদি সাবস্টেন্সিয়া নিগ্রাতে ড্যামেজ হয় তাহলে কি হবে? এই ইনহিবিশনটার হবে না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য সাবস্টেন্সিয়া নিগ্রা। এট ফার্স্ট কডেট নিউক্লিয়াস এবং পোটামেন থেকে আমরা দেখলাম স্ট্রাটো নিগ্রাল ফাইবার ছিল, তারা গিয়ে সাবস্টেন্সিয়া নিগ্রাকে স্টিমুলেট করে। সাবস্টেন্সিয়া নিগ্রা অন দ্য আদার হ্যান্ড সে সাপ্লাই দেয় হচ্ছে, সে ফাইবার সেন্ড করে টু কডেট নিউক্লিয়াস এন্ড পোটামেন। এটার নাম হচ্ছে নিগ্রো স্ট্রাটাল ফাইবার। এই ফাইবারের নার্ভ এন্ডিং থেকে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন কডেট নিউক্লিয়াস এবং পোটামেনকে ইনহিবিট করে। এখন যদি এই সাবস্টেন্সিয়া নিগ্রা ড্যামেজ হয়ে যায় তাহলে এই ফাইবার গুলো আর কাজ করতে পারবে না, ডোপামিন রিলিজ বন্ধ হয়ে যাবে, ইনহিবিশন হবে না। তখন কডেট নিউক্লিয়াস এবং পোটামেন ওভার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই ওভার অ্যাক্টিভিটির কারণেই আলটিমেটলি পার্কিনসন্স ডিজিজ দেখা যায়। The degeneration of neuron in the substantia nigra that send their axon to corpus striatum
result in reduction in the release of neurotransmitter dopamine within corpus striatum. This leads to hypersensitivity of dopamine receptor. Dopamine receptor hypersensitive হয়ে যায় in the postsynaptic neuron in the striatum. Ultimately সব সাইন সিম্পটম ডেভেলপ করবে। এটা একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ। সো কি হয় আমরা এখন জানতে চাই। এখানে একটা ছবি দেখা যাচ্ছে কি কি হয়। এক নম্বর তার ট্রেমর হবে, এই ট্রেমরটা হবে রেস্টিং ট্রেমর। রেস্টিং ট্রেমর মানে কি? মানে হচ্ছে এই লোকের হাত বা পা সারা শরীরও হতে পারে, অলওয়েজ কাঁপবে, অলওয়েজ ট্রেমর হবে, অলওয়েজ ট্রেমর হবে ইভেন এট রেস্ট। এটাকে বলে রেস্টিং ট্রেমর। এর সাথে একটু আলাদা হচ্ছে সেরিবেলামের লিশন হলে। সেরিবেলাম লিশন হলে হয় ইন্টেনশন ট্রেমর। ইন্টেনশন ট্রেমর মানে কি? কোনো কিছু কাজ করতে চাইলেই তার ট্রেমর শুরু হবে, এমনিতে কোনো ট্রেমর হবে না। সেরিবেলাম লিশন হলে রেস্টে কোনো ট্রেমর থাকে না, কোনো কিছু করতে গেলে তখনই ট্রেমর ডেভেলপ করে। কিন্তু বেসাল নিউক্লিয়াসে লিশন হলে রেস্টেও ট্রেমর থাকে, একে বলে রেস্টিং ট্রেমর। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে সেরিবেলামের ট্রেমর আর বেসাল নিউক্লিয়াসের ট্রেমরের ডিফারেন্স কি, আমরা এটা বলতে পারবো। ওকে, সেরিবেলামের যে ইন্টেনশন ট্রেমর হয় মাঝে মাঝে আমার মনে হয় স্টুডেন্টদেরও এটা হয়। যেমন স্টুডেন্টদেরকে যদি এমনি ভালো সবাই ঠিক ওয়েল, যখনই কোনো ভিসেরা দেওয়া হয় যে দেখি ভিসেরা ধরো, তখনই দেখা যায় স্টুডেন্টরা কাঁপতে থাকে, কাঁপতে 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 কাঁপতে। যদি বললাম যে এই কাঁপো কেন স্যার, কাঁপার কি দেখছেন, প্রশ্ন করেই দেখেন না, কাঁপা কারে কয়, আই এম জাস্ট কিডিং। সো একটা হচ্ছে ট্রেমর হয় বেসাল নিউক্লিয়াস লিশন হলে, যেটা হচ্ছে রেস্টিং ট্রেমর। দুই নাম্বার, আঙ্গুলের মাঝে হাতের মাঝে এক ধরনের মুভমেন্ট হয়, সবসময় ফিঙ্গার গুলো মুভ করতে থাকে, থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে বলে পিল রোলিং মুভমেন্ট অফ দি হ্যান্ড। এটা হবে, এই যে হাতের মাঝে পিল রোলিং মুভমেন্ট হবে। তার রিজিডিটি হবে, মাসলে রিজিডিটি হবে। এবং এই রিজিডিটিটা হচ্ছে কক হুইল অর লেড পাইপ রিজিডিটি। দুই ধরনের রিজিডিটি হতে পারে, কক হুইল রিজিডিটি অর লেড পাইপ রিজিডিটি। লেডের পাইপ আমরা নিশ্চয়ই জানি, আয়রনের পাইপ দেখি, লেডের পাইপ আসলে দেখাই যায় না। আয়রনের পাইপ দিয়ে আমি এক্সাম্পল দিই, একটা আয়রনের পাইপকে চাইলেও আমরা বাঁকাতে পারবো না, তাইলে যে রিজিডিটিতে আমরা ব্যান্ড করতে পারবো না তাকেই বলে লেড পাইপ রিজিডিটি। আর যে রিজিডিটি রিজিড কিন্তু সাডেন ছেড়ে দেয় আবার রিজিড হয়, আবার ছেড়ে দেয় আবার রিজিড হয়। আমরা মাঝে মাঝে দেখি গাড়ির চাকা কাদার মাঝে পড়লে আটকে যায়, তখন সে আটকে যাচ্ছে, সাডেন ছাড়লো, একটু সামনে গিয়ে আবার আটকে যাচ্ছে। বা গাড়ির চাকাটা জায়গার মাঝে হঠাৎ বন্ধ, হঠাৎ একটু ছাড়ে, একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায়। এই জাতীয় রিজিডিটি হচ্ছে কক হুইল রিজিডিটি। কখন কক হুইল রিজিডিটি পাবো? যখন রিজিডিটির সাথে ট্রেমর থাকবে। রিজিডিটির সাথে যদি ট্রেমর থাকে তাহলে হবে কক হুইল রিজিডিটি। আর যদি রিজিডিটি মানে মাসল স্পাস্টিসিটির সাথে যদি হয় কি বলে ট্রেমর না থাকে তাহলে হবে লেড পাইপ রিজিডিটি। আর কি হয়? একটা গেইট হবে, মানে গেইট মানে হাঁটার ভঙ্গি, গেইট হবে, তার নাম পার্কিনসনিয়ান গেইট। এই গেইটটা কেমন হয়? স্টিপ, শক্ত এবং শাফলিং গেইট আমরা দেখাবো। তারপরে তার পশ্চুরাল ডিস্টারবেন্স হবে, তার দাঁড়িয়ে থাকা বা পশ্চার মানে ভঙ্গি চেঞ্জ হবে, তার স্টুপ একটু বেঁকে থাকবে সামনের দিকে। আমরা এই লোকটাকে দেখতে পাচ্ছি একটু বেঁকে আছে সামনের দিকে, এটাকে বলে স্টুপড পশ্চার। তার পশ্চারটা স্টুপড হয়ে গেল। দেন তার ফেসে কোনো এক্সপ্রেশন থাকবে না, কারণ আমরা জানি ফেসিয়াল এক্সপ্রেশনে বেসাল নিউক্লিয়াস হেল্প করে। সো তার ফেস হবে মাস্ক লাইক। তারপরে তার মুভমেন্ট স্লো হয়ে যাবে, ব্রেডিকাইনেসিস যাকে বলে, ব্রেডিকাইনেসিস। এবং অ্যাসোসিয়েটেড মুভমেন্ট কন্ট্রোল করে বেসাল নিউক্লিয়াস, ঠিক আছে? যেমন সুইঙ্গিং অফ আর্ম ডিউরিং ওয়াকিং, এই অ্যাবসেন্স হয়ে যাবে, অ্যাসোসিয়েটেড মুভমেন্ট থাকবে না। আমরা এখানে একটা ভিডিও দেখতে পারি এই বিষয়গুলো। সো দিস আর দা, একটু আমি বলে নিই, 8টা হচ্ছে বলতে পারি পার্কিনসন্স ডিজিজের সিম্পটম। পার্কিনসন্স ডিজিজে এই সিম্পটম গুলো আমরা পাবো। এবার আমরা ভিডিওটা দেখি পার্কিনসন্স ডিজিজের
কেমন হয় ভঙ্গিটা? এই যে স্টুপড অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, বেঁকে আছে, তার হাঁটা দেখা যাচ্ছে খুব স্লো হাঁটছে, হাঁটা শুরু করতেও প্রবলেম হয় এদের, শুরু করলে খুব শর্ট স্টেপ দেয়, ইরেগুলার স্টেপ দেয়, আবার থামতেও প্রবলেম হয়। সুতরাং এই লোকগুলো হাঁটারটা কেমন হয়, এরা হচ্ছে হাঁটা ইনিশিয়েট করতে প্রবলেম হয়, ইনিশিয়েশনটাই প্রবলেম, ডিফিকাল্টি হয়, এবং শুরু করার পরে স্মল ইরেগুলার স্টেপ দিবে, আবার থামতেও প্রবলেম হবে, ডিফিকাল্টি ইন স্টপেজেও প্রবলেম হবে। তার গেটটা হবে শাফলিং গেট, পশ্চারটা হবে স্টুপড মানে বেঁকে থাকা, সামনের দিকে ঝুঁকে থাকা পশ্চার, মুভমেন্টটা হবে স্লো, ব্রেডিকাইনেশিয়া আর ব্রেডিকাইনেসিস। এই হচ্ছে পার্কিনসন ডিজিজের ভেরিয়াস সাইন্স এন্ড সিম্পটম। এখন আমরা একটু জানতে চাই পার্কিনসনস ডিজিজ আর পার্কিনসনিজম দুটোর মাঝে ডিফারেন্স কি। আসলে বেসাল নিউক্লিয়াসের প্রবলেমের কারণে যত যে মোটর সিম্পটম গুলো ডেভেলপ করে তাদের সবগুলোকে একত্রে বলে পার্কিনসনিজম। বেসাল নিউক্লিয়াসে প্রবলেমের কারণে যে মোটর সিম্পটম গুলো ডেভেলপ করে সবগুলোকে একত্রে বলা হয় পার্কিনসনিজম। এখন এই পার্কিনসনিজমের কারণ কি, তার 70 to 80% কজ হচ্ছে পার্কিনসনস ডিজিজ। রিমেম্বার, 70 to 80% কজই হচ্ছে পার্কিনসনস ডিজিজ, যেটা নিউরোডিজেনারেটিভ ডিজিজের কারণে হয়। নিউরোডিজেনারেটিভ ডিজিজের কারণে যদি পার্কিনসনিজম ডেভেলপ করে তাহলে তাকে বলে পার্কিনসনস ডিজিজ। আর এর বাইরে আরো অনেক কারণে এরকম সিম্পটম ডেভেলপ করতে পারে, যেমন ড্রাগসের কারণে হতে পারে, কোন কোন ড্রাগের কারণেও এরকম এই জাতীয় সিম্পটম ডেভেলপ করে। এই সিম্পটম গুলোকে তখন আমরা পার্কিনসনিজম বলবো, কিন্তু পার্কিনসন ডিজিজ বলবো না, কারণ এখানে তো বেসাল নিউক্লিয়াসে কোনো লিশন হয় নাই, নিউরোডিজেনারেটিভ কোনো প্রবলেম হয় নাই। এই জন্য একটা কথা বলা হয়, a patient with Parkinson's disease has Parkinsonism. Parkinson's disease যার আছে তার পার্কিনসনিজম আছে, but not all patients with Parkinsonism have Parkinson's disease. মানে পার্কিনসনিজমের সব কজই কিন্তু পার্কিনসনস ডিজিজ না। পার্কিনসনস ডিজিজ ছাড়াও অন্য কারণেও পার্কিনসনিজম হতে পারে, তবে পার্কিনসনিজম হলে, পার্কিনসনস ডিজিজ হলে পার্কিনসনিজম থাকবে, সেই সাইন সিম্পটম গুলো থাকবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্কিনসনিজম এন্ড পার্কিনসনস ডিজিজ। আমরা যে টার্গেট নিয়ে এই চ্যাপ্টারটা পড়তে এসেছিলাম তার মাঝে ছিল পার্টস অফ দি বেসাল নিউক্লিয়াস। আমরা অ্যানাটমিক্যাল পার্টস, ক্লিনিক্যালি, তারপরে হচ্ছে ক্লিনিক্যালি কি কি পার্টস কে ইনভলভ করা হয়, ইভেন ফাইলোজেনেটিক্যালি বেসাল নিউক্লিয়াসের পার্টস গুলো কি কি সেটা আমরা গত ভিডিওতে আলাপ করেছি। ফাংশনস অফ দি বেসাল নিউক্লিয়াস আমি 5টা ফাংশন আজকে ডিসকাস করেছি, দেন কানেকশন গুলো আজকে ডিসকাস করেছি, দেন পার্কিনসনস ডিজিজ নিয়ে আমি আজকে ডিসকাস করেছি। সো এই হচ্ছে আমাদের যা যা জানতে হবে পার্কিনসনস ডিজিজ নিয়ে। তো আমি আজ বেসাল নিউক্লিয়াস চ্যাপ্টার টপিকের উপরে আমার ভিডিও লেকচার এখানেই শেষ করলাম। আগামী কোনো ভিডিও লেকচারে আবার দেখা হবে আশা রাখি। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো এবং কন্টেন্টগুলো শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। করোনার এই দিনে আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার এন্ড গুড বাই।